Hello friend, welcome to Study by Online. Today I am going to discuss about budget systems of India. তো বন্ধুরা আজকে আমি বাজেটের বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমার চ্যানেলে ইকোনমিক্সের উপর 3টে ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ওকে, তো আজকে আমি বাজেট নিয়ে আলোচনা করব। শুরুতে বলে রাখি, বাজেট হচ্ছে একটি আয় ব্যয়ের হিসাব। ওকে, বাজেট মানে কি? একটি আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ কত আয় হলো এবং তার পরিপ্রেক্ষিতে কত ব্যয় হলো তার যে একটা হিসাব, সেটাকে বলা হচ্ছে বাজেট। ওকে, তাহলে বাজেট হচ্ছে হেডিং দাও বাজেট। বাজেট হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ওকে, তো আমি বেসিক থেকে শুরু করে ডিটেলস আলোচনা করব। ওকে, তো প্রথম যারা বাজেট দেখছো বা বাজেট সম্বন্ধে জানার চেষ্টা করছো আমার ভিডিও থেকে, তারাও জানতে পারবে, এবং যারা একটু জেনে আছো বাজেটের বিষয় নিয়ে তারাও একটু অ্যাডভান্স লেভেলের জ্ঞান অর্জন করবে। ওকে, তাহলে বাজেট হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। ওকে, তো এটি হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। বাজেট হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। ওকে, এটিকে একটি লেদার ব্যাগে ভরে নিয়ে আসা হয়। বাজেট যে মন্ত্রী পেশ করে না, সেই মন্ত্রীর হাতে যে ব্যাগটা থাকে, অর্থাৎ বাজেটের কাগজপত্র যে ব্যাগের মধ্যে থাকে, সেই ব্যাগটা লেদার অর্থাৎ চামড়ার ব্যাগ হয়। ঠিক আছে, তাহলে যে বাজেট যেদিন পেশ করা হবে, অর্থাৎ বাজেটের কাগজপত্র সব কিছুই লেদার ব্যাগে ভরে নিয়ে আসা হয়। ওকে, তো বাজেটকে লেদার ব্যাগে ভরে নিয়ে আসা হয়। ওকে, তার মানে বাজেটের যে কাগজপত্র থাকে সেগুলোকে সমস্তটাই লেদার ব্যাগে অর্থাৎ চামড়ার ব্যাগে ভরে নিয়ে আসা হয়। ওকে, ফার্স্ট বাজেট পেশ করেছিল ফার্স্ট বাজেট যে পেশ হয়েছিল ইন ইন্ডিয়া, সেটা পেশ হয়েছিল 7 এপ্রিল 1860 সালে। কে পেশ করেছিল? যে জেমস উইলসন। কি নাম? বাই জেমস উইলসন। ওকে, এটা 1860 সালে, মানে ব্রিটিশ ইন্ডিয়া যখন ভারতে শাসন করত, তখন যে ভারতে প্রথম বাজেট পেশ হয়েছিল সেটা হচ্ছে 1860 সালে। কে বাজেট পেশ করেছিল? জেমস উইলসন। এরপর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতেও যে প্রথম বাজেট পেশ করেছিল, অর্থাৎ স্বাধীন ভারতে, দেখতে পাচ্ছ, হ্যাঁ, আফটার ইন্ডিপেন্ডেন্ট যে বাজেট পেশ করেছিল, আফটার ইন্ডিপেন্ডেন্ট বাজেট ইন ইন্ডিয়া, সেটা হবে 26শে নভেম্বর 1947। কার দ্বারা? কে বাজেট পেশ করেছিল? বাই শানমুগম চেট্টি। ওকে, বাই কে? আর কে শানমুগম চেট্টি। ওকে বন্ধু, তো ভারতে প্রথম বাজেট পেশ হয়েছিল কবে? 1860 সালে 7 এপ্রিল। সেটা ব্রিটিশ ইন্ডিয়া কালে, অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতে শাসন করত সেই আমলে। কে বাজেট পেশ করেছিল? জেমস উইলসন। এবং আফটার ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনতার পর ভারতে প্রথম বাজেট পেশ হয়েছিল কার দ্বারা? শানমুগম চেট্টির দ্বারা,
কত সালে সেটা 26 নভেম্বর 1947-এ এটা ইন্ডিপেন্ডেন্ট আফটার ইন্ডিপেন্ডেন্ট ভারতে বাজেট পেশ হয়েছিল। পরীক্ষায় যদি কোশ্চিন আসে যে ভারতে সর্বপ্রথম কে বাজেট পেশ করেছিল তখন হবে জেমস উইলসনস। আর যদি কোশ্চিন আসে যে স্বাধীনতার পর ভারতে কে বাজেট পেশ করেছিল, আনসার হবে ষণ্মুগম চেট্টি। ওকে, ক্লিয়ার? ওকে, এরপর এটা বাজেটের সম্বন্ধে ইন্ট্রোডাকশন হচ্ছে। ইন্ট্রোডাকশন যখনই আমরা শেষ করে ফেলবো তখনই আমি ইন ডিটেলস বাজেটের ব্যাপারে আমরা ঢুকে যাব। ওকে, তো ভারতের সংবিধানে আর্টিকেল 112-তে বাজেটের ডেফিনেশন দেওয়া আছে। তো সেখানে বাজেট ওয়ার্ডটা ব্যবহার করা নাই, সেখানে যে ওয়ার্ডটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, বাজেটের পরিবর্তে ভারতের সংবিধানে 112-তে আর্টিকেল 112-তে ওটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে লেখা আছে। ঠিক আছে, কি হিসাবে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, তো ভারতের সংবিধানে ডাইরেক্ট বাজেট ওয়ার্ডটা ব্যবহার করা নয়, সেখানে কি ব্যবহার করা আছে যে আর্টিকেল 112-তে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটা ইউজ করা আছে, এটা মনে হচ্ছে বাজেট। ওকে, আচ্ছা, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট 112-তে আর্টিকেল 112-তে দেওয়া আছে। আচ্ছা, আর্টিকেল 202, ভারতের সংবিধানে আর্টিকেল 202-এ স্টেট গভর্নমেন্টের বাজেটের ব্যাপারে বলা আছে। স্টেট গভর্নমেন্টের বাজেট। ওকে, স্টেট গভর্নমেন্টের বাজেট। ওকে, তো বন্ধুরা এখন বাজেটের ব্যাপারে আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপর আমি ইন ডিটেলস আলোচনা করব বাজেটের উপর। ওকে, এরপর যেটা বলছি এটাও ইম্পর্টেন্ট যে আপ টু 28 ফেব্রুয়ারি 2016, ঠিক আছে, অর্থাৎ 2016-এর আগে পর্যন্ত 2016-এর আগে পর্যন্ত বাজেট পেশ হতো 28 ফেব্রুয়ারি। ওকে, 28 ফেব্রুয়ারিতে বাজেট পেশ হতো। 2016-এর আগে অবধি কি হতো? বাজেট পেশ হতো। যে 28 ফেব্রুয়ারির দিনে কি হতো? বাজেট পেশ হতো, বাজেট পেশ করা হতো। ঠিক আছে, তাহলে 2016-র আগে অবধি বাজেট পেশ কবে হতো? বাজেট পেশ হতো 28শে ফেব্রুয়ারি। ওকে, এবং এখন 2017 থেকে টিল নাও, অর্থাৎ আজ 9 মে 2020, টিল আজকের ডেট পর্যন্ত বাজেট পেশের যে নিয়ম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ওয়ার্কিং ডে। ওকে, তাহলে এখন বাজেট পেশের নিয়ম কি? এখন বাজেট পেশের নিয়ম হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ওয়ার্কিং ডেতে বাজেট পেশ করা হবে, অর্থাৎ 2016-এর আগে বাজেট পেশ হতো 28শে ফেব্রুয়ারির দিনটা। বাট এখন 2017 থেকে টিল নাও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ওয়ার্কিং ডে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যেদিন সেশন স্টার্ট হবে সেই ফার্স্ট ওয়ার্কিং ডেতে কি বাজেট পেশ করা হবে। ওকে, এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস বাজেটের অ্যাবাউটে, সেটা হচ্ছে ভারতের যে রেল বাজেট সেটা 1924 সালে প্রথম পেশ করা হয়। 1924 সালে, ঠিক আছে, প্রথম রেল বাজেট পেশ করা হয়। ফার্স্ট কে পেশ করে? জন মাথাই। ফার্স্ট যে রেল বাজেট পেশ করে তিনি হচ্ছেন জন মাথাই।
জন মাথাই। ওকে, তাহলে ফার্স্ট রেল বাজেট কবে পেশ করা হয়? 1924 সালে। আগে রেল বাজেট আলাদা করে আসতো। ওকে, বাট 2016 সালে রেল বাজেট এমনি সাধারণ বাজেটের সঙ্গে সাবমার্জ হয়ে যায়। ঠিক আছে, সাবমার্জ হয়ে যায়। তাহলে লাস্ট যে 2016 সালে রেল বাজেট পেশ হয়েছিল, এরপরে আর রেল বাজেট আলাদা করে আসেনি। রেল বাজেট এমনি সাধারণ বাজেটের সঙ্গে সাবমার্জ হয়ে আসে। তো ফার্স্ট রেল বাজেট কবে এসেছিল? 1924 সালে। কে পেশ করেছিল? জন মাথাই। লাস্ট রেল বাজেট কবে হয়েছিল? 2016 সালে। ঠিক আছে, তো ফার্স্ট রেল বাজেট কে পেশ করেছিল? জন মাথাই। কবে? 1924 সালে। এবং লাস্ট রেল বাজেট অর্থাৎ 2016 সালে কে পেশ করেছিল? পেশ করেছিল সুরেশ প্রভু। সুরেশ প্রভু। ওকে, এরপরে 2016 সালের পরে আর আলাদাভাবে রেল বাজেট আসেনি। রেল বাজেট এমনি সাধারণ বাজেটের সঙ্গে সাবমার্জ হয়ে গিয়েছিল। ওকে ওকে, তো এটা হচ্ছে বাজেটের ব্যাপারে ইন্ট্রোডাকশনস। এরপর আমি বাজেটের অ্যাবাউটে ডিটেলস আলোচনা করব। তার আগে একবার রিক্যাপ করে দিচ্ছি ব্যাপারটা। তো বাজেট হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। ওকে, বাজেটকে লেদার ব্যাগে ভরে নিয়ে আসা হয়, অর্থাৎ বাজেটের যে কাগজপত্র যেদিন বাজেট পেশ হবে সেই সমস্ত কাগজপত্র সব কিছু লেদার ব্যাগে ভরে নিয়ে আসা হয়। ফার্স্ট বাজেট পেশ হয়েছিল ভারতে 7 এপ্রিল 1860 সালে বাই জেমস উইলসনের দ্বারা। ওকে, এরপর আফটার ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতার পর ভারতে প্রথম বাজেট পেশ করে শানমুগম চেট্টি 26 নভেম্বর 1947-এ। এরপর ভারতের যে সংবিধান আছে আর্টিকেল 112-তে বাজেটের শব্দটা অর্থাৎ বাজেট শব্দটা উল্লেখ নেই। এইভাবে বাজেটকে উল্লেখ করেছে যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ বাজেটের পরিবর্তে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটি ব্যবহার করা আছে। স্টেট গভর্নমেন্টের যে বাজেট পেশ করে সেটি আর্টিকেল 202-এ তার কথা উল্লেখ আছে। এবং 2016 পর্যন্ত বাজেট পেশ করা হতো 28 ফেব্রুয়ারি। ওকে, এবং 2016-এর পরে অর্থাৎ 2017 সাল থেকে এখন পর্যন্ত বাজেট পেশ হয় ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ওয়ার্কিং ডেটে। ওকে, রেল বাজেট প্রথম পেশ হয়েছিল 1924 সালে। কে পেশ করেছিল? জন মাথাই। এবং লাস্ট রেল বাজেট পেশ হয়েছিল 2016 সালে সুরেশ প্রভু। এরপরে 2017 সাল থেকে রেল বাজেট এবং অর্ডিনারি বা সাধারণ বাজেটের সঙ্গে সাবমার্জ হয়ে যায়। ওকে, তো বন্ধুরা, ইলেকশনের বছর অর্থাৎ লোকসভার ভোটের বছর বাজেট দুভাবে আসে। ইনিশিয়ালি অর্থাৎ সাপোজ ধরো বাজেট তো আমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট যে ওয়ার্কিং ডে সেই দিনই তো পেশ হয়। ভোট হয় ধরো এপ্রিল মে মাস নাগাদ ভোট হয়। ওকে, তো লোকসভা ভোট হয় এপ্রিল মে নাগাদ। তো বাজেট পেশ করবে যে বর্তমান সরকার আছে সেই সরকারই ফার্স্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি মান্থ। ওকে, তো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ওয়ার্কিং ডেতে বাজেট পেশ করলো। বাট সেই বছর কি, সেই বছর ভোট হবে, অন্য পার্টিও সরকারে আসতে পারে, আবার সেই পার্টিও সরকারে আসতে পারে। যাই হোক যেই আসুক না কেন, সেই যে বছর ইলেকশন হবে সেই বছর দুভাবে বাজেট আসবে। প্রথম যে বাজেটটা আসবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা আসবে 4 মাসের জন্য বাজেট আসবে, সেটা হবে ইন্টারিম বাজেট। ঠিক আছে, সেটা হবে ইন্টারিম বাজেট। ঠিক আছে, সেটা কত মাসের জন্য আসবে? ইন্টারিম বাজেটটা আসবে 4 মাসের জন্য। ঠিক আছে, 4 মান্থের জন্য আসবে। ওকে, এরপর ভোট হয়ে গেল। সাপোজ ধরো ফেব্রুয়ারি মাস থেকে 4 মাস পর সাপোজ মে মাসে ভোট হয়ে গেল। তো এই 4 মাসের জন্য যে বাজেট পেশ হলো সেটাকে বলা হচ্ছে ইন্টারিম বাজেট। এরপর ভোট হয়ে গেল। ভোটের পর যারা সরকারে আসবে তারা বছরের বাকি যে 8 মাস পড়ে আছে সেই 8 মাসের জন্য কি বাজেট পেশ করবে। ওকে, তাহলে তারপরে ভোটের পর আসবে ফাইনাল বাজেট।
ওকে, তো এটা এই ফাইনাল যে বাজেটটা আসবে এটা আসবে 8 মাসের জন্য, বাকি আছে 8 মাস, সেই 8 মাসের জন্য ফাইনাল বাজেটটা আসবে। ওকে, তো এটা এই কন্ডিশনটা শুধু হয় কেবল ইলেকশনস ইয়ার, অর্থাৎ ভোটের বছর। ওকে, তাহলে ভোটের বছর, লোকসভা ভোটের বছর দুটো বাজেট আসে। একটা ভোটের আগে ইন্টারিম বাজেট, অর্থাৎ প্রেজেন্ট যে সরকার থাকে সেই সরকার এই বাজেটটা নিয়ে আসে, সেটা 4 মাসের জন্য। তারপরে ভোট হয়ে যাবে, ভোট হওয়ার পর যে পার্টি গভর্নমেন্ট বানাবে, অর্থাৎ যারা সরকার বানাবে, তারা বাকি 8 মাসের জন্য কি বাজেট পেশ করবে, সেটা হচ্ছে ফাইনাল বাজেট। তাহলে ইলেকশনসের বছর দুটো বাজেট আসছে, একটা হচ্ছে ইন্টারিম বাজেট, একটা হচ্ছে ফাইনাল বাজেট। ওকে, বোঝা গেল। এবার আমরা কমপ্লিট বাজেটের ব্যাপারে আলোচনা করব, ঠিক আছে। তো বাজেটকে আমরা ইনিশিয়ালি, অর্থাৎ বাজেটের দুটো অংশ আছে, একটা হচ্ছে ইনকাম, অন্যটা হচ্ছে এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচ। ওকে, সরকারের একদিকে আয় হয়, অন্যদিকে ব্যয় হয়। সরকারের আয় অথবা ইনকাম যে যে প্রসেসের মাধ্যমে আসে সেইগুলো নিয়ে একটু ডিসকাস করব। ওকে, তাহলে হেডিং দাও ইনকাম। গভর্নমেন্টের যে ইনকাম বা দেশের যে ইনকাম বা সরকারের যে ইনকাম, সেটা দুটো ওয়েতে আসে। একটা হচ্ছে রেভিনিউ ইনকাম, আর অন্যটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম। একটা হচ্ছে রেভিনিউ ইনকাম, অন্যটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম। ওকে, তো এবার জানবো রেভিনিউ ইনকামই বা কি, ক্যাপিটাল ইনকামই বা কি। ওকে, এটা জানবো। তো একটা ট্রিক জেনে নিও যে সরকারের উপর করের বোঝা বাড়িয়ে, সরকারের উপর কর বা সুদের বোঝা বাড়িয়ে যে ইনকামটা আসে, সরকারের যে ইনকামটা সরকারের উপর কর বা সুদের বোঝা বাড়ায়, সরকারের সেই ইনকামটাকে বলা হয় ক্যাপিটাল ইনকাম। ওকে, বা সরকার তার সম্পত্তি লসের মাধ্যমে যে ইনকামটা করে, সরকার তার সম্পত্তি বা অ্যাসেট লসের মাধ্যমে যে ইনকামটা করে, সেই ইনকামটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম। অন্যদিকে বিপরীতক্রমে সরকারের করের বোঝা না বাড়িয়ে এবং সরকারের সম্পত্তি বা অ্যাসেট না লস করে সরকার যে ইনকামটা করে, সেটা হচ্ছে রেভিনিউ ইনকাম। রিপিট করছি, সরকারের মাথায় করের বোঝা না বাড়িয়ে এবং সরকার তার সম্পত্তি বা অ্যাসেট না লস করে যে ইনকামটা করে, সেটা হচ্ছে সরকারের রেভিনিউ ইনকাম। ওকে, তাহলে সরকারের রেভিনিউ ইনকাম এবং ক্যাপিটাল ইনকাম আমি মৌখিকে বললাম, এবার একটু এক্সপ্লেন করে দেবো। আগে লিখে নাও ব্যাপারটা কি বললাম। রেভিনিউ ইনকামে কি বলেছি, সরকারের ওপর করের বোঝা বাড়বে না, ঠিক আছে, কর বা সুদ কি বাড়বে না। আর 2 নম্বর পয়েন্টে কি বলেছি, যে অ্যাসেট কমে যাবে না, অ্যাসেট বা সম্পত্তি কি কমে যাবে না। অন্যদিকে ক্যাপিটাল ইনকামের ক্ষেত্রে কি বলেছি, যে কর বা সুদ, সরকারের উপর কর বা সুদ কি হবে, কর বা সুদ বাড়বে। সরকার ক্যাপিটাল ইনকাম করবে, ক্যাপিটাল ইনকাম করলে সরকারের মাথায় কি হবে, সুদ বা কর বাড়বে এবং সরকারের কি সম্পত্তি কমে যাবে, অ্যাসেট বা সম্পত্তি কি হবে, কমে যাবে। কিভাবে একটু এক্সপ্লেনেশন করি। তো দেখো, বাজেট, ভারতের মতো দেশে বাজেট তো হয়, তো বাজেটে ভারতে কি হয়, ঘাটতি থাকে, অর্থাৎ ভারতের যা খরচ হয় সেটা ইনকামে পরিপূরণ করতে পারে না। ভারতের যতটা খরচ হয় ততটা ইনকাম হয় না, তাহলে ভারতের বাজেটে কি হয়, একটা ডেফিসিট হয়। এই ডেফিসিটকে ভরাট করার জন্য আমরা বিদেশ থেকে কি করি, লোন করি।
আমরা বিদেশ থেকে লোন করি, ঠিক আছে। ওই যে লোন করি বিদেশ থেকে, এই লোনের উপর ভারতবর্ষকে বিদেশকে সুদ দিতে হয় বা ইন্টারেস্ট পে করতে হয়। ওই যে সুদ দিচ্ছে ব্যাপারটা আর একবার বলি। ভারতের যে বাজেটের ডেফিসিটটাকে ভরাট করার জন্য বিদেশ থেকে টাকা লোন করে আনে, তো ওই লোন করে আনছে বিদেশ থেকে, দিয়ে টাকা আনছে, দিয়ে বাজেটটাকে ভরাট করছে। তো ওই লোনের টাকাটা ভারতের ইনকাম হলো, এবং লোনের উপর ভারতবর্ষকে কি লাগছে, বিদেশকে একটি সুদ লাগছে, বোঝা গেল? সুদ লাগছে বা ভারতের মাথায় একটা করের বোঝা চাপছে। তার জন্য ওই লোনের টাকাটা যে ইনকাম হলো ভারতের, সেটা হচ্ছে কি ইনকাম? ক্যাপিটাল ইনকাম। তাহলে লোনের টাকা ভারতের কি? ক্যাপিটাল ইনকাম, ঠিক আছে। তাহলে বোরোয়িং অফ লোন কি? লোন কি ইনকামের মধ্যে পড়বে? লোন করা টাকা সর্বদা ক্যাপিটাল ইনকামের মধ্যে পড়বে, ওকে। এবং আর একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। সরকার নিজের সম্পত্তি কোনো প্রাইভেট পার্সনকে বা প্রাইভেট কোম্পানিকে বিচিয়ে দিল, নিজের সম্পত্তি প্রাইভেট পার্সনকে বা প্রাইভেট কোম্পানিকে বিচিয়ে দিল। তো বিচিয়ে দিলে কি হবে? সরকারের কাছে টাকা আসবে, তার ফলে কি সরকার তার সম্পত্তি লস করবে। সরকারের কাছে টাকা আসার ফলে সরকারের একটা ইনকাম হলো, ওই ইনকামটা করতে গিয়ে সরকারকে সম্পত্তি লস করতে হলো। তো এই ইনকামটা হচ্ছে সরকারের কি? ক্যাপিটাল ইনকাম। তাহলে ডিসইনভেস্টমেন্ট সরকারের কি ইনকাম? ডিসইনভেস্টমেন্ট সরকারের একটি ক্যাপিটাল ইনকাম, ওকে। ডিসইনভেস্টমেন্ট মানে কি? ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে কোনো সম্পত্তিকে কি বিক্রি করা, এটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট, ওকে। এবং রেভিনিউ ইনকাম কি হবে? সরকারের রেভিনিউ ইনকামটা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। সাপোজ সরকারি বিল্ডিং, সরকার সেই বিল্ডিংটাকে ভাড়া দেওয়ার কাজে খাটায়। তো আমরা কয়েকজন মিলে কয়েকদিন থাকার উদ্দেশ্যে ওই বিল্ডিংয়ে গেলাম। সাপোজ ধরো 5 দিনের জন্য আমরা সবাই মিলে ওই বিল্ডিংয়ে গেলাম। তো ওই 5 দিন থাকার জন্য আমাদেরকে সরকারকে কি করতে হবে? ভাড়া পে করতে হবে, অর্থাৎ হাউস রেন্ট পে করতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে সরকারকে। তো সরকারকে আমরা বাড়ি ভাড়া দিলাম, তো আমরা যে টাকাটা দিলাম সেটা সরকারের কি হলো? সরকারের ইনকাম হলো, ঠিক আছে। এই ইনকামটা করার জন্য সরকারকে সম্পত্তিও হারাতে হলো না, অর্থাৎ ওই বাড়িটা আমাদের নামে লিখে দিল না বা আমাদেরকে দিয়ে দিল না, ওই বাড়িটা সরকারেরই থেকে গেল। আমাদের মতো আবার কেউ গিয়ে ওই বাড়িতে থাকবে এবং সরকারকে টাকা দেবে, ঠিক আছে। তো এই টাকাটা সরকার ইনকাম করার জন্য সরকার কোনো অ্যাসেট বা সম্পত্তিও কমে যাচ্ছে না, আবার সরকারের উপর করের বোঝাও চাপছে না। তো এই ইনকামটা হবে সরকারের রেভিনিউ ইনকাম, ওকে। আমি রামের নিকট লোন নিলাম, তাহলে আমাকে রামকে সুদ দিতে হবে, অর্থাৎ এখানে আমার যে ইনকামটা হলো, অর্থাৎ রামের কাছে যে টাকাটা নিয়ে আমার যে ইনকামটা হলো, সেটা তো রামকে সুদ দিতে হচ্ছে, সেই টাকাটা নেওয়ার জন্য রামকে সুদ দিতে হচ্ছে। তো আমার ইনকাম হলো, কিন্তু রামকে সুদ দিতে হচ্ছে। তো আমার যে ইনকামটা হলো এখানে, সেখানে ক্যাপিটাল ইনকাম, ওকে। 2 থেকে 3 বার দেখো, ভালো করে বোঝো, 3-4 বার রিভিশন করো, আশা রাখছি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো, ঠিক আছে। তো সরকারের রেভিনিউ ইনকামগুলো লিখে দিচ্ছি কি কি হতে পারে। ট্যাক্স সরকারের রেভিনিউ ইনকাম, ঠিক আছে। ট্যাক্স 2 রকম হতে পারে, ডাইরেক্ট ট্যাক্স হতে পারে, ইনডাইরেক্ট ট্যাক্স হতে পারে। এগুলো সব সরকারের রেভিনিউ ইনকাম। এই ইনকামে সরকারের মাথায় কোনো করের বোঝা চাপে না বা সরকারের অ্যাসেট কমে যায় না, ওকে। সেইভাবে নন ট্যাক্স হতে পারে। নন ট্যাক্স কি হবে? ফিজ হবে। একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। যেমন ভারতবর্ষের 2.5 কোটি মানুষ রেলের গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছে। ভারতবর্ষে 2.5 কোটি মানুষ রেলের গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছে। তার জন্য গভর্নমেন্টকে 500 টাকা করে ফিস দিতে হয়েছে, ঠিক আছে। তার জন্য ওই 2.5 কোটি লোক গভর্নমেন্টকে 500 টাকা করে ফিস দিয়েছে।
তো গভর্নমেন্টের যে এখানে যে ইনকামটা হলো সেটা হচ্ছে রেভিনিউ ইনকাম। আর বোঝাতে হবে না আশা রাখছি, এবার বুঝতেই পারছো অনেক কিছু ডিপার্টমেন্টের অ্যাপ্লাই করার জন্য ফিস লাগে, সেই সব ফিসগুলো সবই গভর্নমেন্টের রেভিনিউ ইনকাম। ঠিক আছে, সেইভাবে ফাইন বা পেনাল্টি, ঠিক আছে, ফাইন বা পেনাল্টি এটাও সরকারের রেভিনিউ ইনকাম। কি করে? যেমন সরকারের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো যদি কোনো সাধারণ মানুষ বা যে কেউ অমান্য করে তাহলে তাকে ফাইন ভরতে হয়, পেনাল্টি দিতে হয়। তো এই যে ইনকামটা সরকারের, এই ইনকামটা করতে হলে সরকারকে অ্যাসেটও লস করতে হয় না, সরকারের উপর করও চাপে না। তো এই ইনকামটা সরকারের কি ইনকাম? এই ইনকামটা সরকারের হচ্ছে রেভিনিউ ইনকাম। ওকে, সেইভাবে লাইসেন্স পারমিট, অর্থাৎ আমি কোনো ব্যবসা করতে চাই, সাপোজ ধরো আমি কোনো এক্সাইজের মদের ব্যবসা করতে চাই, ঠিক আছে, বা কিছু ব্যবসা করতে চাই, সেই ব্যবসা করার জন্য গভর্নমেন্টের কাছে একটি লাইসেন্স বানাতে হবে। তো তার জন্য আমাকে কিছু টাকা পে করতে হবে। তো এটা হচ্ছে যে টাকাটা পে করলাম, সরকারের যে ইনকামটা হলো সেইটা সরকারের রেভিনিউ ইনকাম হলো। সেই একইভাবে আমি কোনো রাস্তার উপর গাড়ি চালাচ্ছি বা কোনো এক স্টেট থেকে অন্য স্টেটে গাড়ি নিয়ে যাচ্ছি, তার জন্য কি দরকার? পারমিট দরকার। ওই পারমিটের জন্য অ্যাপ্লাই করলাম এবং তার জন্য ওই পারমিটটা হতে আমার যে টাকাটা খরচা হলো, যে টাকাটা আমি গভর্নমেন্টকে দিলাম, সেই টাকাটা গভর্নমেন্টের কি ইনকাম? রেভিনিউ ইনকাম। আশা রাখছি রেভিনিউ ইনকামের সম্বন্ধে বোঝা গেল। আর ক্যাপিটাল ইনকাম দুরকমভাবে হয়, সেটা হচ্ছে লোনের মাধ্যমে আর ডিসইনভেস্টমেন্টের মাধ্যমে। ওকে, তাহলে ক্লিয়ার হলো ইনকামের ব্যাপারটা। এরপরে আমি এক্সপেন্ডিচারের ব্যাপারটা আলোচনা করব। ওকে, তো বন্ধুরা, সরকারের ইনকাম কোথা থেকে আসে, অর্থাৎ রেভিনিউ ইনকাম এবং ক্যাপিটাল ইনকাম জানার পর আমরা এবার সরকারের যে এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকার কোথায় কোথায় খরচ করে সেই ব্যাপারে একটু জেনে নিই। ঠিক আছে, তাহলে হেডিং দাও এক্সপেন্ডিচার। ইনকাম যেমন একটা হচ্ছে রেভিনিউ ইনকাম এবং অন্যটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম, সেই একইভাবে এক্সপেন্ডিচারও দুই রকম হবে। একটা হবে রেভিনিউ এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারের যে খরচ হবে সেটাও দুটো পদ্ধতিতে ভাগ করা হবে। একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার অর্থাৎ রেভিনিউ খরচ, এবং অন্যটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার এবং অন্যটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে, তো সরকারের যে রেভিনিউ এক্সপেন্ডিচার সেগুলোর মধ্যে পড়বে কি কি, অর্থাৎ রেভিনিউ খরচের মধ্যে পড়বে কি দেখো, একটা হচ্ছে সাবসিডি, অর্থাৎ সরকার যত জিনিসপত্র আছে তার উপর যে সাবসিডি দেয় সেটা সরকারের কি খরচ, সেটা সরকারের রেভিনিউ খরচের মধ্যে পড়বে। ওকে, যেমন গ্যাসের সাবসিডি, সেটা সরকার কি খরচের মধ্যে ফেলবে, সেটা সরকারের রেভিনিউ খরচের মধ্যে ফেলবে। ঠিক আছে, সেই একইভাবে স্কলারশিপ, সরকার পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে স্কলারশিপগুলো দেয় না, পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ফিল্ডে যে স্কলারশিপগুলো দেয় সেগুলো সরকারের সব রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। ঠিক আছে, তারপর পেনশন সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। যত এমপ্লয়ি আছে রিটায়ার্ড এমপ্লয়ি আছে তাদের যে পেনশন দিতে সরকারের যে খরচ হয় সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। তারপর স্যালারি, এমপ্লয়িদের স্যালারি সরকার যে খরচের মধ্যে দেয় সেটা হচ্ছে সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচার।
তারপর ডিফেন্সকে পরিচালনা করার জন্য সরকার বা গভর্নমেন্টের যে খরচ হয় সেটা গভর্নমেন্টের রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, একইভাবে ইন্টারেস্ট পেমেন্ট রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। ওকে, এবার এটা গেল রেভিনিউ এক্সপেন্ডিচার। এবার আমরা দেখব সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে কি পড়ে? ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে ইনভেস্টমেন্ট। কি পড়ে? ইনভেস্টমেন্ট। আচ্ছা, এটা কেমন যেন কালি হচ্ছে। ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ইনভেস্টমেন্ট মানে কি? সরকার যেখানে ইনভেস্ট করে, অর্থাৎ কোনো শেয়ার কিনলো বা কোনো সম্পত্তি কিনলো, ঠিক আছে, সেটা সরকারের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। আচ্ছা, কোনো সম্পত্তি কিনতে সরকারের যে খরচ হলো, বা কোনো শেয়ার কিনতে সরকারের যে খরচ হলো, সেটা সরকারের কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট নিচে লিখে নাও যে বাই অফ শেয়ার বা অ্যাসেট, দেখতে পাচ্ছ? হ্যাঁ, অ্যাসেট। ওকে, তাহলে শেয়ার কিনতে বা অ্যাসেট কিনতে, সম্পত্তি কিনতে যে খরচটা করলো সরকার, সেটা সরকারের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। ওকে, তো এটা হচ্ছে সরকারের ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওকে, তাহলে সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস আলোচনা। এই সঙ্গে সরকারের যে এক্সপেন্ডিচার কি পদ্ধতিতে করে, অর্থাৎ সরকার কি পদ্ধতিতে খরচ করে, সেটার সম্বন্ধে একটু জেনে নিই। তাহলে হেডিং দাও, সরকার যে উদ্দেশ্যে বা যে পদ্ধতিতে খরচগুলো করে, তার মধ্যে প্রথমটা হবে প্ল্যান এক্সপেন্ডিচার। ঠিক আছে। আচ্ছা, আমরা পড়ছি বাজেটের ইনকাম, অর্থাৎ সরকারের যে ইনকাম হচ্ছে, রেভিনিউ ইনকাম এবং ক্যাপিটাল ইনকাম, সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি। এবার সরকারের যে এক্সপেন্ডিচার, সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিটেলস আলোচনা করেছি। এবার সরকারের যে খরচটা করে, কোথায় কিভাবে খরচ করে, সেই অ্যাবাউটে একটু বলবো। ওকে, তারপর আমি বাজেটের ব্যাপারে আবার বলতে শুরু করব। ওকে, তো প্ল্যান এক্সপেন্ডিচার, অর্থাৎ প্ল্যান করে সরকার কোথায় খরচ করে? প্ল্যান করে সরকার একটি জায়গাতেই খরচ করে, সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ 5 বছরের জন্য যে প্ল্যান আছে সরকারের, সেখানেই সরকার প্ল্যান করে বা প্ল্যান ভিত্তিক খরচ করে। যেটা শুরু হয়েছিল 1951 সালে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান স্টার্ট হয়েছিল কত সালে? 1951 সালে। তাহলে প্ল্যান এক্সপেন্ডিচার কোথায় হয়? 5 ইয়ার প্ল্যানে। ঠিক আছে, 5 ইয়ার প্ল্যান। ওকে, এরপর নন প্ল্যান এক্সপেন্ডিচার গুলো কোথায়? হেডিং দাও, নন প্ল্যান এক্সপেন্ডিচার। নন প্ল্যান এক্সপেন্ডিচার কোথায় হয়? সেটা হয় ডিফেন্স সেক্টরে কোনো প্ল্যান ভিত্তিক এক্সপেন্ডিচার হয় না, অর্থাৎ আগে থেকে প্ল্যান করে যে এক্সপেন্ডিচার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ডিফেন্সে হঠাৎ খরচ বাড়াতে হয়, আবার হঠাৎ করে কোনো যন্ত্রপাতি বা কোনো অস্ত্রশস্ত্র কিনতে হয় বিদেশ থেকে। ঠিক আছে, তাহলে ডিফেন্সের জন্য যে খরচটা হয় সেটা হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে দেখো ডিফেন্স এক্সপেন্ডিচার এবং সাবসিডি। ঠিক আছে, জনগণের ডিমান্ডে হয়তো কোনো জিনিসের ওপর হঠাৎ করে সাবসিডি দিতে হলো সরকারকে বাধ্য হয়ে। ঠিক আছে, তো সেটা হবে কি? নন প্ল্যান এক্সপেন্ডিচার। সাবসিডিজ, পেনশনকেও ফেলা হয় নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে। আর সোশ্যাল সার্ভিস, ঠিক আছে, সামাজিক যে কর্তব্য বা কাজ, সেটার মধ্যে হয়তো বন্যা চলে এলো, তার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেল কোনো এলাকাতে, তো সেই এলাকাকে রিকভারি করার জন্য গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচারটা করলো, সেটা নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে গেল। বা হয়তো ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হলো, তার ফলে সরকার যে খরচ করবে সেটা নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, যেমন করোনা ভাইরাস এসেছে, তো কোভিড-19
দেশকে তো অনেকভাবে খরচ করাচ্ছে, ঠিক আছে। তো এই খরচটা সরকারের কি নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে, অর্থাৎ কোনো প্ল্যান ছিল না সরকারের যে কোভিড-19 আসবে তার প্রতি আমাকে খরচ করতে হবে, এরকম কোনো প্ল্যান ছিল না, ঠিক আছে। হঠাৎ চলে এসেছে তাই খরচ করতে বাধ্য করাচ্ছে, তাই এটা হচ্ছে একটি নন প্ল্যান এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে সোশ্যাল সার্ভিস হচ্ছে একটি নন প্ল্যান এক্সপেন্ডিচার। ওকে, অর্থাৎ বন্ধুরা এখন আমি নন প্ল্যান এক্সপেন্ডিচারকে দুটো ভাগে ভাগ করব, সেটা হবে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এবং নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। তো কি হয়েছে, প্রথমে আমি ইনিশিয়ালি এক্সপেন্ডিচারকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্ল্যান এক্সপেন্ডিচার, একটা হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার। এখন নন প্ল্যান এক্সপেন্ডিচারকে দু ভাগে ভাগ করব, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এবং নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। ওকে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। ওকে, তো আমি নিচে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এবং নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের ব্যাপার নিয়ে আলোচনা করছি ডিটেলসে। ওকে বন্ধু, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ওকে, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। তো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে কি কি পড়বে? আচ্ছা, দেশকে উন্নতি অর্থাৎ দেশকে ডেভেলপ করতে যে এক্সপেন্ডিচার বা যে খরচগুলো সরকার করে সেগুলো হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। তার মধ্যে কি, দেশকে উন্নতি করতে হলে প্রথমটা কি করতে হবে, প্রথমে দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে হবে। তাহলে কি ডেভেলপ এক্সপেন্ডিচার মানে কি, শিক্ষার উপর যে এক্সপেন্ডিচার করা হয় অর্থাৎ এডুকেশনের উপর যে এক্সপেন্ডিচার করা হয় সেটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। তারপর দেশের যে পরিকাঠামোগত যে উন্নয়ন সেগুলো কি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। ওকে, ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। সেইভাবে হেলথ, কোনো ডেভেলপ দেশের শিক্ষার পরে যে পরের স্থানটা সেটা হচ্ছে হেলথ। হেলথকে উন্নতি করার জন্য যে খরচ করা হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ হেলথও পড়ে, হেলথ ও ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। তারপর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এবার বুঝতে পারছো যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কি, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্টের জন্য যে এক্সপেন্ডিচার বা যে খরচটা সরকার করে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, সেই খরচটা হচ্ছে। সেই একইভাবে হাউজিং, বাড়িঘর তৈরি, রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামেগঞ্জের যে রুরাল এরিয়া আছে সেটাকে উন্নতি সাধনের জন্য সরকার যে খরচগুলো করবে সেটা হচ্ছে সরকারের কি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। ওকে, আর একটা আছে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে। এবার হেডিং দাও নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ওকে। তো নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কি, সেটা ডিফেন্স সেক্টরে যে এক্সপেন্ডিচারটা করলাম সেটা হচ্ছে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হবে, ঠিক আছে। তারপর বিভিন্ন সরকার যে পলিসি ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে, যে পলিসি ইমপ্লিমেন্ট করে সেটা নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার করতে পারে। তারপর যে ট্যাক্স কালেকশনের জন্য যে এক্সপেন্ডিচারগুলো করে সেটা নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। ওকে, তারপর জুডিশিয়ারি সিস্টেমের জন্য যে এক্সপেন্ডিচার করে অর্থাৎ বিচার ব্যবস্থার উপর যে এক্সপেন্ডিচার করে
সেগুলো সবই নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। সেইভাবে পেনশন দিয়ে যে এক্সপেন্ডিচার করে গভর্নমেন্ট, সেটাও নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। ঠিক আছে, তারপর সাবসিডি, ঠিক আছে। তো এইগুলো সবই নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। তো আমরা কি কি জানলাম? আমরা বাজেটের যে ব্যাপার সেটাকে প্রথমে ইনিশিয়ালি বাজেটকে দুভাগে ভাগ করলাম, অর্থাৎ বাজেটের একদিকে থাকবে সরকারের ইনকাম এবং অন্যদিকে থাকবে সরকারের কি এক্সপেন্ডিচার। সরকারের ইনকাম, আবার সরকারের ইনকাম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি, অর্থাৎ সরকারের ইনকাম দুভাবে হয়, একটা হচ্ছে রেভিনিউ ইনকাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রেভিনিউ ইনকাম, একটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম। সেই একইভাবে সরকারের এক্সপেন্ডিচার বা খরচ দুইভাবে হবে, একটা হচ্ছে রেভিনিউ খরচ, একটা হচ্ছে ক্যাপিটাল খরচ। ওকে, আবার খরচের ব্যাপারে একটু অ্যাডভান্স লেভেলে জানলাম যে সরকার খরচ কি কি ওয়েতে, অর্থাৎ কি কি ভাবে খরচ করেছে বা খরচ করে। যেমন প্ল্যান এক্সপেন্ডিচার, অর্থাৎ প্ল্যান ভিত্তিক যে খরচগুলো করে সেগুলো প্ল্যান এক্সপেন্ডিচার, নন প্ল্যান ভিত্তিক যে খরচগুলো করে সেগুলো নন প্ল্যান এক্সপেন্ডিচার। ঠিক আছে, নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে ডেভেলপ এক্সপেন্ডিচার এবং নন ডেভেলপ এক্সপেন্ডিচার দুটো ভাগে ভাগ করেছি। নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে কটা ভাগে ভাগ করেছি? দুটো ভাগে, একটা হচ্ছে ডেভেলপ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে নন ডেভেলপ এক্সপেন্ডিচার। ডেভেলপ এক্সপেন্ডিচারের মধ্যে ফেলেছি এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, হেলথ, ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট এবং হাউসিং, রুরাল ডেভেলপমেন্ট। এবং নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে কাকে কাকে ফেলেছি? একটা হচ্ছে ডিফেন্স, যে ডিফেন্সের উপর যে এক্সপেন্ডিচার, এবং পলিসি বা ট্যাক্স কালেকশনসের উপর যে এক্সপেন্ডিচার, এবং জুডিশিয়ারি সাবসিডি, পেনশনস ইত্যাদির উপর যে এক্সপেন্ডিচার, সেটা সম্পূর্ণ নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। ওকে, এবার আমি বাজেটের মূল বিষয়ে আলোচনা করব যে বাজেটকে কত ভাগে ভাগ করা যায় এবং বাজেটগুলো যে কিভাবে সারপ্লাস বাজেট হবে না ডেফিসিট বাজেট হবে সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। ওকে, ব্যালেন্স বাজেট। ওকে, হেডিং দাও ব্যালেন্স বাজেট, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ব্যালেন্স বাজেট। ব্যালেন্স বাজেট আর একটা হচ্ছে আনব্যালেন্স বাজেট। আনব্যালেন্স বাজেট এবং আনব্যালেন্স বাজেটের মধ্যে দুটো ভাগ, আনব্যালেন্স বাজেটের মধ্যে আবার দুটো ভাগ আছে। ঠিক আছে, একটা হচ্ছে সারপ্লাস বাজেট, সারপ্লাস বাজেট, আর একটা হচ্ছে ডেফিসিট বাজেট, ডেফিসিট বাজেট। ওকে, তো বাজেটকে আমরা ইনিশিয়ালি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ব্যালেন্স বাজেট এবং অন্যটা হচ্ছে আনব্যালেন্স বাজেট। ওকে, আনব্যালেন্স বাজেটের মধ্যে সারপ্লাস বাজেট এবং ডেফিসিট বাজেট। ওকে, তো দেখা যাক, এবার আলোচনা করা যাক ডিটেলসে। তো ব্যালেন্স বাজেটে কি হয় দেখো আগে। ব্যালেন্স বাজেটে টোটাল যে ইনকামটা হলো, অর্থাৎ সরকারের যে টোটাল ইনকাম, ঠিক আছে, টোটাল রিসিপ্ট বা ইনকাম, টোটাল ইনকাম বা টোটাল কি সরকারের রিসিপ্ট এবং টোটাল এক্সপেন্ডিচার এবং কি টোটাল যে এক্সপেন্ডিচার কি হবে? সমান হবে। অর্থাৎ সরকারের যে টোটাল ইনকাম, অর্থাৎ সরকারের যে টোটাল আয় এবং টোটাল ব্যয় কি হবে? সমান হবে। বোঝা গেল? সরকারের টোটাল আয় এবং টোটাল ব্যয় যদি সমান হয়, অর্থাৎ সেই সরকারের যে বাজেট পেশ করলো সেই বাজেটকে বলবো ব্যালেন্স বাজেট। ওকে, তো যে দেশের বাজেটে ইনকাম এবং ব্যয় কি হয়? সমান হয়, তাহলে সেই দেশের বাজেটকে বলবো ব্যালেন্স বাজেট। ওকে, এবং যে দেশের বাজেটে ইনকাম অর্থাৎ টোটাল রিসিপ্ট বা টোটাল ইনকাম, যে দেশের বাজেটে টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্ডিচার কি হয়? অসমান হয়। টোটাল এক্সপেন্ডিচার
টোটাল এক্সপেন্ডিচার কি হয়, অসমান হয়। অর্থাৎ টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্ডিচার কি হলো, অসমান হলো, অর্থাৎ সমান হলো না। সেই দেশের বাজেটকে বলবো বা সেই দেশের বাজেট আনব্যালেন্স বাজেট হিসাবে পরিচিত। ওকে, আর সারপ্লাস বাজেট ওটা আবার কি জিনিস দেখা যাক। সারপ্লাস বাজেটে কি হয় দেখো, সারপ্লাস বাজেটে টোটাল ইনকামটা হবে, টোটাল ইনকাম টোটাল এক্সপেন্ডিচারের থেকে কি, টোটাল এক্সপেন্ডিচারের থেকে বেশি। অর্থাৎ যে দেশের বাজেটে টোটাল ইনকাম অনেকটা বেশি টোটাল এক্সপেন্ডিচারের থেকে, সেই দেশের বাজেটকে বলবো সারপ্লাস বাজেট। বুঝতে পেরেছো? সাপোজ ধরলাম একটি দেশের ইনকাম অর্থাৎ যে দেশের ইনকাম এক্সপেন্ডিচারের থেকে বেশি হয় সেই দেশের বাজেটকে বলবো সারপ্লাস বাজেট। ওকে, আর ডেফিসিট বাজেট কাদের হয়, অর্থাৎ কোন দেশের হয়, টোটাল ইনকামটা ডেফিসিট বাজেটের ক্ষেত্রে কি হবে, টোটাল ইনকামটা টোটাল এক্সপেন্ডিচারের থেকে কম হবে। ওকে, তো ডেফিসিট বাজেটে কি হবে, টোটাল ইনকামটা টোটাল এক্সপেন্ডিচারের থেকে কম হবে। অর্থাৎ যে মোট যে ইনকাম সেটা মোট খরচের থেকে অনেকটা কম হবে, সেই বাজেটকে বলবো আমরা ডেফিসিট বাজেট। ওকে, তো এবার দেখো যে ব্যালেন্স বাজেট এবং আনব্যালেন্স বাজেট তো হলো, এর মধ্যে সারপ্লাস বাজেট কোন দেশের মধ্যে দেখা যায় এবং ডেফিসিট বাজেট কোন কোন দেশের মধ্যে দেখা যায় একটু এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। ঠিক আছে, সারপ্লাস বাজেট অল টাইম দেখা যাবে, সারপ্লাস বাজেট অল টাইম দেখা যাবে ডেভেলপড কান্ট্রির মধ্যে, অর্থাৎ উন্নত দেশের মধ্যে, ডেভেলপড কান্ট্রির মধ্যে। তা সারপ্লাস বাজেট কাদের হবে, ডেভেলপ অর্থাৎ উন্নত দেশগুলোর সারপ্লাস বাজেট হবে। অর্থাৎ উন্নত দেশ বলতে কোন দেশগুলোকে বোঝায়, ইউরোপের যত দেশ আছে সমস্ত দেশেরই বাজেটই সারপ্লাস বাজেট। ঠিক আছে, এবং ডেফিসিট বাজেট কাদের হয়, ডেফিসিট বাজেট হয় ডেভেলপিং কান্ট্রির, ডেভেলপিং কান্ট্রি মানে কি, ইন্ডিয়া একটি ডেভেলপিং কান্ট্রি, তো ইন্ডিয়ার কি বাজেট দেখা যাবে, ডেফিসিট বাজেট দেখা যাবে। অর্থাৎ ভারতের যত ইনকাম হয় তার থেকে বেশি খরচ হয়, তাহলে ভারতের বাজেট কি বাজেট, ভারতের বাজেট হচ্ছে ডেফিসিট বাজেট। ওকে, এবার যেটা পড়বো সেটা হচ্ছে ফিসিক্যাল ডেফিসিট। তো বন্ধুরা এখন আমি ডেফিসিট বাজেট নিয়ে আলোচনা করব। ডেফিসিট বাজেট নিয়ে আলোচনা করব কেন, কারণ হচ্ছে ভারতের বাজেটটা হচ্ছে ডেফিসিট বাজেট, তাই আমি ডেফিসিট বাজেট নিয়ে আলোচনা করব। তো হেডিং দাও ডেফিসিট বাজেট, ডেফিসিট বাজেট। ওকে, তো এর আগে আমি আনব্যালেন্স যে বাজেট ছিল সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে সারপ্লাস বাজেট, অন্যটা হচ্ছে ডেফিসিট বাজেট। তো আমি এখন ডেফিসিট বাজেট নিয়ে আলোচনা করব, কেননা এটি ভারতের বাজেট, তাই ডেফিসিট বাজেট নিয়ে আলোচনা করব। ওকে, তো ডেফিসিট বাজেটে কি হয়, টোটাল যে ইনকামটা হয়, টোটাল ইনকামটা কি হয়, টোটাল ইনকামটা ছোট হয় কার থেকে, টোটাল এক্সপেন্ডিচারের থেকে। অর্থাৎ যা খরচ হয় তার থেকে ইনকাম অল্প হয়, যা খরচ হয় তার থেকে ইনকাম অল্প জেনারেট হয়। ওকে, তাহলে টোটাল এক্সপেন্ডিচার। ওকে, তাহলে ব্যাপারটা কি হবে, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল ইনকাম। ওকে, আচ্ছা, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল ইনকাম। তো কি এখানে কি ডেফিসিট বাজেটে টোটাল এক্সপেন্ডিচার টোটাল ইনকামের থেকে বেশি, তাহলে কি বাজেটে একটা কি থেকে যাবে, একটা ঘাটতি থেকে যাবে, সেটাই হচ্ছে ডেফিসিট বাজেট, সেটাকে বলা হচ্ছে, তার জন্য বলা হচ্ছে বাজেটটাকে ডেফিসিট বাজেট। অর্থাৎ এক্সপেন্ডিচার বেশি
ইনকাম অল্প, তাহলে বাজারের মধ্যে একটি কি থেকে যাবে, ঘাটতি থেকে যাবে, ঘাটতি। ওকে, ওই যে ঘাটতি থেকে যাবে সেই ঘাটতিটাকে বলা হয় ডেফিসিট। ওই ডেফিসিটটাকে গভর্নমেন্টকে পূরণ করতে হবে, তবেই তো বাজেটটা কমপ্লিট করতে পারবে। তো এই ডেফিসিটটাকে কমপ্লিট করার জন্য কি করতে হয়, ডেফিসিট ফাইন্যান্সিং করতে হয়। কি করতে হয়, ডেফিসিট ফাইন্যান্সিং। ডেফিসিট ফাইন্যান্সিং এটা আবার কি জিনিস, বাজেটের মধ্যে দেখতেই পাচ্ছ এক্সপেন্ডিচার বেশি হয়েছে, ইনকামটা কম হয়েছে। ইনকামের থেকে যতটা এক্সপেন্ডিচার, অর্থাৎ ইনকামের থেকে এক্সপেন্ডিচার যতটা বেশি হয়েছে, যতটা পরিমাণ বেশি হয়েছে, সেই পরিমাণটাকে আমরা ডেফিসিট ফাইন্যান্সিং এর মাধ্যমে কি করব, ভরাট করব। ঠিক আছে, তো যে মাধ্যমে আমরা ভরাট করব সেটা হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং। ঠিক আছে, সেটা কি কি হতে পারে, সেটা হতে পারে গভর্নমেন্ট আরবিআই এর কাছে লোন নিতে পারে, দিয়ে বাজেটটা পরিপূর্ণ করতে পারে বা ডেফিসিটটা পূরণ করতে পারে, বা বিদেশ থেকে লোন নিয়ে ওই ডেফিসিটটাকে কি করতে পারে, পূরণ করতে পারে। ঠিক আছে, তো কি কি ওয়েতে গভর্নমেন্ট আরবিআই এর কাছে লোন নিতে পারে, বা বিদেশ থেকে লোন নিয়ে আসতে পারে, বা ডিসইনভেস্টমেন্ট করতে পারে, মানে কি সরকারি সম্পত্তি বিক্রি করে ওই টাকা দিয়ে বাজেটটার ডেফিসিটটাকে কমপ্লিট করতে পারে। ওকে, বা ডেফিসিটটাকে ভরাট করতে পারে। কি কি পদ্ধতিতে ডেফিসিট ফাইন্যান্সিং করতে পারে, একটা হচ্ছে লোন, তারপরে কি আর একটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট, তারপর টাকা ছাপিয়ে পারে, প্রিন্টিং নোট, তো এখানে দেখতে পাচ্ছ লোন আরবিআই কাছে নিতে পারে বা বিদেশ থেকে লোন নিতে পারে, লোন নিয়ে ডেফিসিট ফাইন্যান্সিং করতে পারে, অর্থাৎ বাজেটে যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতির ভরাট করতে পারে। আবার ডিসইনভেস্টমেন্ট, অর্থাৎ সম্পত্তি, সরকারি সম্পত্তি বেচে যে টাকাটা পাবে সেই টাকার মাধ্যমে ওই বাজেটে ঘাটতি পূরণ করতে পারে। বা প্রিন্টিং নোট, লাস্ট অপশন কি, প্রিন্টিং নোট, অর্থাৎ টাকা ছেপে ওই বাজেটের ঘাটতি পূরণ করতে পারে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই তিনটে অপশনের মধ্যে এই অপশনটা, অর্থাৎ টাকা ছাপার অপশনটা গভর্নমেন্ট কোনোদিনও করবে না। কারণ টাকার পরিমাণ যদি বেশি ছাপে তাহলে বাজারে, তাহলে মার্কেটে কি হবে, ইনফ্লেশনের সৃষ্টি হবে। ফলে টাকার মূল্যটা বিদেশের বাজারে বা আমাদের বাজারে ভারতীয় টাকার মূল্যটা কি হবে, কমে যাবে। তাহলে গভর্নমেন্ট এই যে প্রিন্টিং নোট, যেটা নোট ছাপার যে প্রসেস ডেফিসিট ফাইন্যান্সিং এর জন্য, সেটা কখনোই করবে না, এটা করবে না। ঠিক আছে, কিন্তু লাস্ট অপশন যদি উপায় না থাকে তাহলে এটাই করতে হবে। ফার্স্ট অপশন কি, প্রথম যেটা করে ভারতবর্ষের, যেটা করে যে ভারতবর্ষ বাজেটের ঘাটতি পূরণ করতে যেটা করে সেটা লোন। ঠিক আছে, সেটা আরবিআই এর কাছে লোন নিতে পারে বা বিদেশের ব্যাংক থেকে লোন নিতে পারে। ওকে, ভারত যেটা করে সেটা লোনের মাধ্যমে ভারত ডেফিসিটগুলোকে পূরণ করে। আবার ডিসইনভেস্টমেন্টের মাধ্যমেও কি এই বাজেটটার ঘাটতি পূরণ করা যেতে পারে। ওকে, বাট এটাও করে না গভর্নমেন্ট, বিশেষত বেশিরভাগ করে ভারত সরকার লোনের মাধ্যমে। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে আরেকবার বলে দিচ্ছি, বুঝে নাও। টোটাল ইনকামটা টোটাল এক্সপেন্ডিচারের থেকে কম হয়, যতটা কম হয় সেই পরিমাণটা গভর্নমেন্টকে কি করতে হবে, লোন করতে হবে, বা ডিসইনভেস্টের মাধ্যমে পূরণ করতে হবে, বা প্রিন্টিং নোটের মাধ্যমে পূরণ করতে হবে। এই ব্যাপারটাকে বলা হয় ডেফিসিট ফাইন্যান্সিং। ওকে, তাহলে ডেফিসিট ফাইন্যান্সিং বোঝা গেল। ওকে, তো বন্ধুরা এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টাইপ অফ ডেফিসিট। হেডিং দাও, টাইপ অফ ডেফিসিট। টাইপ অফ ডেফিসিট, অর্থাৎ গভর্নমেন্টের যে বাজেট পেশ করলো, বাজেটে টোটাল যে এক্সপেন্ডিচার সেটা টোটাল ইনকামের থেকে বেশি হলো, দিয়ে ডেফিসিট সৃষ্টি হলো, অর্থাৎ সেই ডেফিসিটটাকে গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে কমপ্লিট করলো। অর্থাৎ বিদেশ থেকে লোন করলো, বা আরবিআই কাছ থেকে লোন করলো, বা ডিসইনভেস্টমেন্ট করলো, বা অ্যাট লাস্ট টাকা প্রিন্ট করলো। ওকে, তো সেটা সম্ভবত করে না। ঠিক আছে, তো প্রথম তিনটের মাধ্যমে গভর্নমেন্ট যে ডেফিসিট ফাইন্যান্সিং করে। ওকে,
তাহলে টাইপ অফ ডেফিসিটকে আমরা 3 ভাগে ভাগ করি। ফার্স্টটা হচ্ছে টোটাল ডেফিসিট। ওকে, টোটাল ডেফিসিট সমান কি হবে? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস হবে টোটাল ইনকাম। ওকে, এটা হবে টোটাল ডেফিসিট। ওকে, তো টোটাল ডেফিসিট খুবই সিম্পল, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস হবে টোটাল ইনকাম। ওকে, সেকেন্ড টার্মটা হবে ফিজিক্যাল ডেফিসিট। সেটা আবার কি জিনিস? সেটা টোটাল এক্সপেন্ডিচার থেকে ইনকামটা বাদ যাবে। টোটাল ইনকামটা কি হবে? বাদ যাবে, টোটাল ইনকামটা বাদ যাবে। কিন্তু টোটাল ইনকামের মধ্যে যে বিদেশ থেকে ধার করা লোন বা বিদেশ থেকে ধার করা লোন যেটা ডেফিসিট ফাইন্যান্সিং এর জন্য বিদেশ থেকে যে লোনটা ধার করেছিল সেই লোনটা এই টোটাল ইনকাম থেকে বাদ যাবে। এই টোটাল ইনকামের মধ্যে সেটা ইনক্লুড হয়ে আছে। বাজেটকে পরিপূর্ণ অর্থাৎ বাজেটকে ভরাট করার জন্য বিদেশ থেকে কি ডেফিসিট ফাইন্যান্সিং এর মাধ্যমে কিছু টাকা লোন করেছিল, অর্থাৎ যতটা ঘাটতি পড়েছিল বাজেটে সেই টাকাটা কি করেছিল? বিদেশ থেকে লোন করেছিল, ঠিক আছে, বা আরবিআই কাছ থেকে লোন করেছিল, ঠিক আছে। সেই লোনটা কি হবে? সেই লোনটা এর মধ্যে ইনক্লুড হয়ে আছে, কিন্তু সেই লোনটা কি হবে? বাদ যাবে। তাহলে লিখে নাও যে বোরোয়িং লোনস ফ্রম অ্যাবোর্ড বা আমাদের আরবিআই হতে পারে, ঠিক আছে, কিসের জন্য? ফর ডেফিসিট ফাইন্যান্সিং। বোঝা গেল? তাহলে ফিজিক্যাল ডেফিসিটটা কি হবে? ফিজিক্যাল ডেফিসিটটা হবে টোটাল এক্সপেন্ডিচার থেকে যে টোটাল ইনকামটা বাদ যাবে, অর্থাৎ টোটাল ইনকামের মধ্যে কি ঢুকে আছে? বাজেটের ঘাটতি পূরণ করার জন্য বিদেশ থেকে যে লোনটা করেছিলাম সেই লোনটা ঢুকে আছে এই টোটাল ইনকামের মধ্যে। ওকে, অর্থাৎ আমাদের বাজেটে যে টাকাটা টান পড়েছিল সেই টাকাটা আমরা বিদেশ থেকে কি করেছিলাম? লোনের মাধ্যমে ধার করেছিলাম, সেই জিনিসটা ইনকামের মধ্যে ঢুকে আছে, সেটাকে বাদ দিতে হবে। দিয়ে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট। অর্থাৎ আরেকভাবে আমরা বলতে পারি ফিজিক্যাল ডেফিসিট সমান এই বোরোয়িং অফ লোন, ঠিক আছে, বোরোয়িং লোন, ঠিক আছে। এই বড় করা যে লোনটা, অর্থাৎ বাজেটে ঘাটতি মেটাতে যে লোনটা বড় করেছিল সেটার সঙ্গে ফিজিক্যাল ডেফিসিটটা সমান। ওকে, এবার যেটা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। 3 নম্বর যে ডেফিসিটটা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। এটা কি? এটা কিছু না, যে আমাদের কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছর বাজেটে যতটা ফিজিক্যাল ডেফিসিট এলো এবছর বাজেটে যতটা ফিজিক্যাল ডেফিসিট এলো, অর্থাৎ এখানে নিচে লিখে রাখো কারেন্ট ইয়ারে ফিজিক্যাল ডেফিসিট থেকে আমাদের বাজেট ঘাটতি পূরণ করার জন্য, আচ্ছা আমাদের বাজেটে ঘাটতি তো এবছর ফার্স্ট নয়, তার আগে বিগত কয়েক বছর ধরে আমাদের বাজেটে ঘাটতি হয়ে আসছে, এবং ওই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমরা কয়েক বছর ধরে বিদেশ থেকে টাকা ধার করছি, দিয়ে আমাদের দেশে বাজেটের ঘাটতি মেটাচ্ছি। ওকে, তো ওই ধার করা টাকাটা কোনো দিনও আমরা শোধ করতে পারছি না কমপ্লিটলি, তো কিছু টাকা ধার থেকেই যাচ্ছে। ওই যে টাকাটা ধার থাকছে তার একটা ইন্টারেস্ট অর্থাৎ সুদ, ওই যে সুদটা আমরা দিচ্ছি, দিয়ে আমাদের বাজেট ঘাটতি পূরণ করছি, ওই যে সুদটা সেটাকে বাদ দিতে হবে। অর্থাৎ ফিজিক্যাল ডেফিসিট থেকে কি বাদ যাবে? ইন্টারেস্ট বাদ যাবে, যেটা ইন্টারেস্টটা কি
প্রিভিয়াস বোরোইংয়ে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে টাকাটা বড় করেছিলাম সেই বড় করা টাকার উপর একটা ইন্টারেস্ট জন্মেছে। ইন্টারেস্ট তো আর কেউ ফেরত হবে না, ইন্টারেস্টটা তো নিয়ে নেবে, ঠিক আছে। তো ওই ইন্টারেস্টটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রিভিয়াস বোরোইংয়ের যে ইন্টারেস্ট সেটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, তাহলেই প্রাইমারি ডেফিসিট পড়ে থাকবে। ওকে, আমি এক্সাম্পলের সাহায্যে ডিটেলস বুঝিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ারের কি বোরোইং, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে বড় করা টাকার উপর যে ইন্টারেস্টটা হয়েছিল সেটাকে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে, তবেই প্রাইমারি ডেফিসিট পাবো। তা প্রাইমারি ডেফিসিট কি, যেটা ফিজিক্যাল ডেফিসিট হলো সেটা থেকে যে প্রিভিয়াস ইয়ারে যে টাকাটা ধার করেছিলাম সেই ধারের ইন্টারেস্টটা বাদ দিতে হবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হবে, বাট ভিডিওটা 3 থেকে 4 বার রিভাইজ করে করে দেখতে হবে, তবেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা ইজি নয়, খুব একটা ইজি ব্যাপার নয়, ঠিক আছে, বাট কনসেপ্টটা ক্লিয়ার হবে, সেটার জন্য বারবার দেখতে হবে ভিডিওটা। ওকে, বোঝা গেল। এবার এক্সাম্পলের সাহায্যে একটু ব্যাখ্যা করছি, সাপোজ আমি ইন্ডিয়ার এক্সাম্পল নিলাম। ইন্ডিয়া, আমি সাপোজ ধরলাম এই ফাইন্যান্স ইয়ারে যে বাজেটটা পেশ করব সেটার টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে, টোটাল এক্সপেন্ডিচার ধরলাম 27.5 লাখ কোটি টাকা, এরকমই কিছু একটা ভারতে বাজেট হয়, 27.5 লাখ কোটি টাকা, ঠিক আছে, ধরলাম ভারতের টোটাল এক্সপেন্ডিচার। ওকে, টোটাল যে ইনকাম, যেটা রেভিনিউ ইনকাম হতে পারে, বা তোমার যে ক্যাপিটাল ইনকাম হতে পারে, টোটাল যে ইনকামটা সেটা ধরলাম 20 লাখ কোটি টাকা, ঠিক আছে, 20 লাখ কোটি টাকা। তাহলে এখানে দেখো একটা জিনিস, ডেফিসিট কত হলো, এখানে ডেফিসিট হলো আমাদের বাজেটের যে ঘাটতি সেটা কত হলো, 7.5 লাখ কোটি টাকা। ওকে, বাজেটের ঘাটতি কত হলো, 7.5 লাখ কোটি টাকা। এবার ব্যাপারটা হয়েছে কি শোনো, এই যে 7.5 লাখ কোটি টাকা ঘাটতি হলো, এটা পূরণ করাকেই বলে ডেফিসিট ফাইন্যান্সিং। এই ঘাটতিটা পূরণ করাকেই কি বলে, ডেফিসিট ফাইন্যান্সিং। এই ঘাটতিটা পূরণ করাটাকেই বলে ডেফিসিট ফাইন্যান্সিং। ওকে, আর এই ডেফিসিট ফাইন্যান্সিংটা করার জন্য আমাদেরকে কি করতে হয়, আগে বলেছি টার্মগুলো, ওই আগের টার্মগুলোর সঙ্গে একটু কানেক্টেড করে নাও, তাহলে ক্লিয়ার হবে। ওই ডেফিসিট ফাইন্যান্সিং করাটাকে, সেটা কোথা থেকে করি, ডেফিসিট ফাইন্যান্সিংটা কোথা থেকে করি, অর্থাৎ কোথা থেকে টাকা ধার করে এই 7.5 লাখ কোটি টাকা আমি শোধ করি বা এই ডেফিসিটটা ঘাটতিটা পূরণ করি, সেটা হচ্ছে বিদেশ থেকে লোন হতে পারে, লোনের আকারে হতে পারে, বা ডিসইনভেস্টমেন্টের মাধ্যমে হতে পারে, বা প্রিন্টিংয়ের মাধ্যমে, প্রিন্টিং নোটস এর মাধ্যমে, টাকা ছাপানোর মাধ্যমে, যদিও ওটা খুব একটা সুবিধাজনক প্রসেস নয়, ঠিক আছে, ওটাকে আমি অ্যাভয়েড করেই চলছি। তো এর মাধ্যমে আমরা কি ডেফিসিটটা পূরণ করি। ভারত সরকার কি লোনের মাধ্যমে ডেফিসিটটা পূরণ করে এবং লোনটা করে আনে বিদেশ থেকে। ওকে, লোনটা করে আনে বিদেশ থেকে। এই লোনের ওপর অর্থাৎ 7.5 লাখ যে টাকাটা ধার করলো, এই যে ধার করা টাকাটা, এই ধার করা টাকাটা বা বড় করা টাকাটাকে কি বলবো আমরা, এই যে 7.5 লাখ কোটি টাকা, এই যে 7.5 লাখ কোটি টাকা ধার করেছে দিয়ে ডেফিসিট বাজেটকে ভরাট করেছে, এই যে 7.5 লাখ কোটি টাকা, সেটাকেই বলবো আমরা ফিজিক্যাল ডেফিসিট। ওকে, এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, এবছর যেমন 7.5 লাখ কোটি টাকা ধার করলো, প্রিভিয়াস ইয়ারেও সেই একইভাবে কিছু টাকা ধার করেছিল, তার আগের বছরেও সেই বাজেটে ঘাটতি পূরণ করার জন্য ধার করেছিল, বিগত কয়েক বছর ধরে ধার করে আসছে, এবং ধার করা টাকার উপর কিছু ইন্টারেস্ট জন্মে গেছে, ঠিক আছে। যেমন এই টাকাটার মধ্যে ইন্টারেস্ট, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ধার করা টাকার যে ইন্টারেস্ট ঢুকে আছে, সেটা কত ঢুকে আছে, মোটামুটি সাপোজ ধরলাম 5.5 লাখ কোটি টাকা,
ঠিক আছে। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, আমাদের বাজেটে ঘাটতি কত হলো 7.5 লাখ কোটি টাকা, কিন্তু এর মধ্যে ইন্টারেস্ট কত, অর্থাৎ সুদ কত টাকা দিতে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে ধারগুলো, সেই ধারগুলোর উপর, সেটা হচ্ছে 5.5 লাখ কোটি টাকা। অর্থাৎ একটা জিনিস শান্ত মাথায় ভেবে দেখো যে ভারতের যে বাজেটের অ্যাকচুয়াল বাজেটের ঘাটতি কিন্তু 7.5 লাখ কোটি টাকা নয়, অ্যাকচুয়াল বাজেটের ঘাটতি হচ্ছে মাত্র 2 লাখ কোটি টাকা। কত? 2 লাখ, দেখতে পাচ্ছ, 2 লাখ করোড় টাকা। কি করে 2 লাখ করোড় টাকা? কারণ হচ্ছে এই যে 5.5 লাখ কোটি টাকা, এটা তো শুধু ইন্টারেস্ট মেটাতেই চলে গেল, ঠিক আছে, এটা শুধু ইন্টারেস্ট প্রিভিয়াস ইয়ারে লোন করার ইন্টারেস্ট। ওকে, তাহলে ভারতের বাজেটে এর কোনো ভূমিকা নেই, এটা ভারতের বাজেটে অর্থাৎ ভারতের এক্সপেন্ডিচারে এটার কোনো ভূমিকা নেই, এটা জাস্ট বিদেশের কাছে যে লোনটা ছিল সেই লোনের ওপর ইন্টারেস্টটা আমরা দিচ্ছি। অর্থাৎ এই যে 5.5 লাখ কোটি টাকা, এটা কোনো ভারতের ডেভেলপমেন্টের জন্য খরচ হচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখো কত বড় টাকা, টোটাল বাজেট 27 লাখ কোটি টাকা, কিন্তু বিদেশকে সুদ দিতে হচ্ছে 5.5 লাখ কোটি টাকা। অর্থাৎ আমাদের বাজেটের 1/4 বিদেশকে শুধু সুদের মাধ্যমেই দিয়ে দিচ্ছি, আমাদের বাজেটের 1/4 বিদেশকে শুধু সুদের মাধ্যমেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটার কোনো, অর্থাৎ এই যে টাকাটা সুদের মাধ্যমে 1/4 অংশ বাজেটে দিয়ে দিচ্ছি, সেই টাকাটা ভারতে কোনো ডেভেলপমেন্টের কাজে লাগে না, সেটা শুধু বিদেশকে সুদের মাধ্যমেই দিয়ে দিচ্ছি, তার জন্য ভারত এত পিছিয়ে। ওকে, যাই হোক আমাদের বাজেটের টোটাল ঘাটতি হচ্ছে 2 লাখ কোটি টাকা। এই যে ঘাটতি 2 লাখ কোটি টাকা, অর্থাৎ ফিজিক্যাল ডেফিসিট থেকে যে ইন্টারেস্ট সেটা বাদ দিয়ে দিলেই কি দাঁড়াচ্ছে, যেটা ঘাটতি থাকছে সেটাকেই বলবো আমরা কি, প্রাইমারি ডেফিসিট। এটাকেই বলবো আমরা প্রাইমারি ডেফিসিট। ওকে, তাহলে আশা করছি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর একবার আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি আজকের ক্লাস শেষ করব। ওকে, তো দেখো এখানে আমরা টাইপ অফ ডেফিসিটে দেখতে পাচ্ছি, ফার্স্টটা হচ্ছে টোটাল ডেফিসিট, মানে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, সেখান থেকে টোটাল ইনকাম বাদ দিয়ে দিলে টোটাল ডেফিসিট পেয়ে গেলাম। সেকেন্ডটা হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট মানে কি, টোটাল যে এক্সপেন্ডিচার তা থেকে যে টোটাল ইনকাম সেটা বাদ দিতে হবে, এবং টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড আছে কি, যে আমাদের বাজেটের ঘাটতি পূরণ করার জন্য বিদেশ থেকে যে টাকাটা ধার করেছিলাম, অর্থাৎ ডেফিসিট ফাইন্যান্সিং এর জন্য বিদেশ থেকে যে লোনটা নিয়েছিলাম, সেটাকে বাদ দিলেই যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট। একটা জিনিস শান্ত মাথায় ভেবে দেখো, ফিজিক্যাল ডেফিসিট এবং বিদেশ থেকে বড় করা যে লোন সেটা সমান হবে। ওকে, প্রাইমারি ডেফিসিট কি, ফিজিক্যাল ডেফিসিট থেকে ইন্টারেস্ট, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে ইন্টারেস্টগুলো আছে, যে সুদগুলো জমে এক জায়গায় হয়েছে, সেই সুদগুলো বাদ দিয়ে দিলে কি চলে আসবে, প্রাইমারি ডেফিসিট। এবং এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি, টোটাল যে এক্সপেন্ডিচার, সাপোজ ধরলাম ভারতের ইন্ডিয়ার বাজেট, সাপোজ ধরলাম এটা 2019 সালে বাজেট, 19-20 সালে বাজেট, সেই বাজেটের টোটাল এক্সপেন্ডিচার কত, এর মধ্যে টোটাল ইনকাম কত, মাত্র 20 লাখ কোটি টাকা। ওকে, তার মানে কি 7.5 লাখ কোটি টাকা কি আমাদের ডেফিসিট। অর্থাৎ এই যে 7.5 লাখ কোটি টাকা, এটা বিদেশ থেকে লোনের মাধ্যমে আমাদেরকে নিয়ে কি করতে হবে, বাজেটে ঘাটতি পূরণ করতে হবে, ঠিক আছে। তো এই যে 7.5 লাখ কোটি টাকা, এটাকে বলছে ফিজিক্যাল ডেফিসিট। ওকে, এবার গল্পটা হচ্ছে এই 7.5 লাখ কোটি টাকার মধ্যে সমস্তটুকু ভারতের ডেভেলপমেন্টে বা ভারতের বাজেটের এক্সপেন্ডিচারে খরচ হয়নি, ঠিক আছে। ভারতের জন্য এই 7.5 লাখ টাকা টোটালটাই ভারতের জন্য খরচ হয়নি। এই 7.5 লাখ টাকার মধ্যে মোটামুটি 5.5 লাখ টাকা কি, এই 7.5 লাখ কোটি টাকার মধ্যে 5.5 লাখ কোটি টাকা শুধু ইন্টারেস্ট, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে বিগত 20-30 বছরের যে ধারগুলো করে এসেছিলাম, সেই ধারগুলো শোধ করতে পারেনি, তার জন্য প্রতি বছর এত টাকা করে ইন্টারেস্ট দিতে হয়। অর্থাৎ আমাদের বাজেটের 1/4 অংশ ইন্টারেস্ট দিতেই চলে যায়। আমাদের বাজেটের 1/4 অংশ, অর্থাৎ 1/4 অংশ কি, বিদেশকে সুদ দিতেই চলে যায়। তাহলে দেশের ডেভেলপমেন্ট সম্ভব কি করে, আমাকেই বলো। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এই 5.5 লাখ কোটি টাকা কি বিদেশকে সুদ দিলাম, এবং সুদ দিয়ে
এবং সুদ দিয়ে যে টাকাটা থাকবে ওটাই হচ্ছে প্রাইমারি ডেফিসিট। ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো, ভারতের যে টোটাল এক্সপেন্ডিচার সেটা হওয়ার কথা ছিল মাত্র 22 লাখ কোটি টাকা। 5.5 লাখ কোটি টাকা যদি আমাদের কি সুদ না থাকতো বিদেশের সঙ্গে, এবং টোটাল খরচ হতো কত 20 লাখ কোটি টাকা, তাহলে ভারতের টোটাল ডেফিসিট অর্থাৎ টোটাল ফিজিক্যাল ডেফিসিট হওয়া উচিত ছিল 2 লাখ কোটি টাকা, কিন্তু সেটা না হয়ে টোটাল ফিজিক্যাল ডেফিসিট হচ্ছে 5.5 লাখ কোটি টাকা। ভারতে যে 5.5 লাখ কোটি টাকা অর্থাৎ 1/4 অংশ কি বিদেশকে সুদ দিতে চলে যাচ্ছে। এই সুদটা বাদ দিলে, ফিজিক্যাল ডেফিসিট থেকে এই সুদটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। ওকে বন্ধুরা, আজকে আমার বাজেটের ওপর ক্লাসটা শেষ হলো। পরের দিনকে আমি 2020-21 যে বাজেট পেশ করেছে সেটার সম্বন্ধে আলোচনা করব। ওকে, আমার চ্যানেলে 4টে ইকোনমিক্সের ওপর ভিডিও আপলোড আছে, তোমরা গিয়ে দেখতে পারো, ডিটেলসে আলোচনা করা আছে সব। আমার টার্গেট WBCS 2020-কে টার্গেট করে ইকোনমিক্সের সমস্ত ক্লাসটুকু কমপ্লিট করা। ওকে বন্ধু, ধন্যবাদ।